আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করব ট্যাক্সেশন অফ বাংলাদেশের বেতন খাতে আয় ধারা 21 এর একটি সাধারণ সিম্পল একটি অঙ্ক। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের বেতন খাতে আয় অধ্যায়ের বেসিক যে আলোচনা সেটা আলোচনা করেছিলাম। তো যারা আমার গত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি দেখে নেওয়ার জন্য, কারণ ওই ভিডিওটি আপনি যদি দেখে নেন তাহলে আপনার এই অধ্যায়ের অঙ্ক করার জন্য খুবই হেল্পফুল হবে, আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আশা রাখি। তো আমরা আলোচনায় চলে আসি। এখানে দেখেন বলা হচ্ছে, জনাব আতিক বেক্সিমকো লিমিটেডের একজন ব্যবস্থাপক 2016 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ। এখানে একটি তথ্য খুবই ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে 2016 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে, অর্থাৎ ধরে নেওয়া হয়েছে যে 2016 সালে 30 জুন তারিখে তাদের অঙ্কটা শেষ হয়ে গেছে বা তাদের তথ্যটা শেষ হয়ে গেছে। এরকম ধরে যদি এরকম তথ্য যখন থাকবে তখন আয়বর্ষ ধরতে হবে। যেহেতু 2016 সালের 30 জুন সমাপ্ত, তার মানে এটা স্টার্ট হয়েছিল 2015 সালের জুন অর্থাৎ জুলাই থেকে। তো 2015 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে 2015 সালে অর্ধেক বছর আর 2016 সালের জুন পর্যন্ত অর্ধেক বছর, মোট 1 বছর। তাহলে আমি আয়বর্ষ লিখব 2015-16, আর করবর্ষ অবশ্যই 16 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস এবং 17 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস। তাহলে আমি লিখব যে 2015-16 আয়বর্ষ আর করবর্ষ হবে অবশ্যই 2016-17। আচ্ছা, এখন প্রশ্নে বলা হচ্ছে মূল বেতন মাসে 16,000 টাকা করে, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। আচ্ছা, এখানে মহার্ঘ ভাতা জিনিসটা কি আমরা একটু আলোচনা করতে পারি। মহার্ঘ ভাতা হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে তাদের জীবনধারণের ব্যয় বৃদ্ধির জন্য জীবনধারণের ব্যয় বৃদ্ধি হওয়ার ফলে যে অতিরিক্ত সুবিধা বা অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটাই মূলত হচ্ছে মহার্ঘ ভাতা, যাতে তারা কর্মীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আচ্ছা, এরপরে বলছে যাতায়াত ভাতা মাসে 4,000 টাকা। তো এখানে যাতায়াত ভাতা হচ্ছে নগদে পরিশোধ করা হয়েছে। অনেক সময় অনেক অঙ্কে দেওয়া থাকে গাড়ি প্রদান করে, নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে একটি গাড়ি প্রদান করা হয় তার ব্যক্তিগত ব্যবহার করার জন্য। আচ্ছা, ওইটা হলে আমরা অন্য একটি রুলস প্রয়োগ করব অঙ্কে। এখানে তো শুধু নগদ টাকা দেওয়া হয়েছে। এরপরে বলছে আপ্যায়ন ভাতা মাসে 25,000 টাকা, বোনাস 3 মাসের বেতনের সমান। তো মূল বেতন ছিল মাসে 16,000 টাকা, তাহলে 3 মাসের বেতনে 3 48,000 টাকা অঙ্কে কাজ করতে হবে। এরপরে বলছে কমিশন নেট মুনাফার উপরে 3%, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নেট মুনাফা হয়েছিল 1 লাখ টাকা, এটার উপরে শ্রমিকদেরকে বা কর্মীদেরকে 3% কমিশন প্রদান করা হবে। এরপরে বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে 40%। আচ্ছা, বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সিস্টেম হচ্ছে নগদে দেয়, আবার অনেক সময় বাড়ি বা ফ্ল্যাট ব্যবহার করার জন্য দেয়। তো যাই হোক, এখানে যেহেতু নগদ বাড়ি ভাড়া প্রদান করেছে এই ক্ষেত্রে আমাদের রুলস আছে, আমরা অঙ্ক করার সময় অবশ্যই দেখব। এরপরে বলছে অগ্রিম বেতন 16,000 টাকা। উক্ত বছরে জনাব আতিকের মোট আয় নির্ণয় করতে বলছে। তো আমরা উত্তরে চলে যেতে পারি। এখানে দেখেন অ্যান্সারটা দেওয়া আছে, আমরা অ্যান্সার নিয়ে একটু আলোচনা করব। এই যে করদাতা জনাব আতিক, আমরা যেটা পূর্বে আলোচনা করেছিলাম, অঙ্কে কিন্তু শুধুমাত্র 2016 সাল দেওয়া ছিল, অথচ আমরা একটু জুড়ে নিয়েছি, অর্থাৎ 2015 সাল থেকে স্টার্ট হয়েছিল, 16 সালের জুনে এসে সমাপ্ত হয়েছে। তাহলে 2015-16 আয়বর্ষ। করবর্ষ অবশ্যই 2016 জুলাই থেকে ডিসেম্বর 6 মাস আর 2017 জুন পর্যন্ত 6 মাস, মোট 1 বছর 2016-17। মোট আয় নির্ণয় কীভাবে আমরা করব? বেতন খাতে আয় ধারা 21 লিখলাম। এখানে মূল বেতন বলছিল 16,000, তাহলে 16,000 ইন্টু 12, 16,000 ইন্টু 12 যদি হয় তাহলে যেটা আসে 1,92,000 টাকা। মহার্ঘ ভাতা বলছিল 20%, তাহলে মহার্ঘ ভাতা 1,92,000 উপরে 20% করলে 38,400 হবে। আপ্যায়ন ভাতা 2,500 টাকা ইন্টু প্রতি মাসে যেহেতু 2,500, তাহলে 12 মাসে হচ্ছে 30,000 টাকা। এরপরে যাতায়াত ভাতা 4,000 টাকা প্রতি মাসে, 12 দ্বিগুণ করলে 48,000 টাকা। এই যাতায়াত ভাতার ক্ষেত্রে রুলস হচ্ছে যদি নগদে ভাতা প্রদান করা হয় তাহলে 30,000 টাকা
অকর ধার্য করতে হয়। আমরা আগে আলোচনা করেছিলাম প্রশ্নে যে এটা নগদে প্রদান করা হয়েছে, এখানে কোনো গাড়ি প্রদান করা হয়নি ব্যক্তিগত ব্যবহারের জন্য। তো 30,000 টাকা অকর ধার্য হবে। 48,000 থেকে 30,000 টাকা অকর ধার্য মানে সরকার এই 30,000 টাকার উপরে কর ধার্য করবে না। তাহলে 48,000 থেকে 30,000 বাদ দিলে বাকি যে 18,000 টাকা থাকে, এই 18,000 টাকার উপরে সরকার আমার কাছ থেকে কর নেবে। তার মানে আমি যে এই ঘরে যে টাকাগুলো দেখাবো সেটা এমন একটি টাকা হবে যে টাকাগুলোর উপরে আমাকে একটা নির্ধারিত পার্সেন্টেজ অনুসারে কর দিতে হবে। তার মানে এই ঘরটাতে যে আয়গুলো আসবে সেটা হচ্ছে করযোগ্য আয়, করযোগ্য, যেটার উপরে কর দিতে হবে। আচ্ছা, এরপরে আসি বোনাস। বলেছিল 3 মাসের মূল বেতনের সমান, তো 1 মাসের মূল বেতন 16,000 × 3, তাহলে 48,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা বলা হয়েছিল 40%, প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমার মূল বেতন হচ্ছে 1,92,000 টাকা, 40% করলে 76,800 টাকা। তো এখানে বাড়ি ভাড়া ভাতার একটা রুলস আছে, যেহেতু এটা নগদ টাকা বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে, তাহলে এখানে যে রুলসটা প্রয়োগ হবে সেটি হচ্ছে মূল বেতনের 50% অথবা মাসে 25,000 টাকা হিসাবে 3 লাখ, যেটি কম। আচ্ছা, আমরা গত ভিডিওতে এই তথ্যগুলো আলোচনা করেছিলাম। তো এখানে মূল বেতনের 50%, তাহলে 1,92,000 টাকার উপরে 50% করলে 96,000 টাকা হয়, আর মাসে 25,000 টাকা করে হলে 3 লাখ টাকা হয়। এই 96,000 টাকা এবং 3 লাখ টাকা এই দুইটা তথ্যের মধ্যে যেটি কম, তাহলে অবশ্যই 96,000 টাকা, এই টাকাটা অকর ধার্য হবে। তাহলে আমার মোট আয় হচ্ছে বাড়ি ভাড়া বাবদ 76,800 টাকা। তার থেকে যদি আমার সরকার আমাকে 96,000 বা কর কর্তৃপক্ষ আমাকে 96,000 টাকা মাফ করে দেয়, অকর ধার্য করে দেয়, তাহলে আমার আয়ের উপরে কোনো কর দেওয়া লাগতেছে না, যার কারণে এখানে আমার ফাঁকা, এখানে কোনো টাকা দেওয়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে যখন নগদে বাড়ি ভাড়া ভাতা নগদে দেওয়া হবে তখন। আচ্ছা, এরপরে আসি অগ্রিম বেতন। আমার অঙ্কে যেটা দেওয়া ছিল এটা সরাসরি চলে আসবে, এটার জন্য কোনো অকর ধার্যের রুলস নাই। এরপরে কমিশন বলা হয়েছিল যে কমিশন নিট ইনকামের উপর 3% দেওয়া হবে, এবং নিট ইনকাম দেওয়া ছিল 1 লাখ। তাহলে 1 লাখের উপরে 3% করলে 3,000 টাকা, এটাও সরাসরি বসে যাবে, এটারও কোনো অকর ধার্য করার রুলস নাই। তাহলে আমি এখন এই সমস্ত তথ্যগুলো যদি যোগ করি তাহলে পাবো 3,45,400 টাকা, যেটাকে আমি বলতেছি বেতন খাতে মোট আয়। অর্থাৎ এটি এমন একটি আয় যে আয়ের উপর সরকার নির্ধারিত একটা পার্সেন্টেজ, একটা পদ্ধতি অনুসারে, একটা সিস্টেম অনুসারে বা একটা পার্সেন্টেজে বা একটা হার অনুসারে সরকারকে আমাকে কর দিতে হবে। তার মানে এটা একটা হচ্ছে করযোগ্য বেতন খাতে মোট আয়, করযোগ্য, যেটার উপর কর দিতে হবে। ওকে, ইনশাল্লাহ এই অধ্যায়ের উপরে আমি আরও অঙ্কের সলিউশন দেওয়ার চেষ্টা করব সুন্দর করে, যেগুলো বোর্ডে বিভিন্ন সময়ে পরীক্ষাতে আসছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel and also press this bell icon.